বিজেপি আসবে এবার। পুরো পুরো পাবলিক জেগে গেছে, ওয়েস্ট বেঙ্গলে পুরো পাবলিক জেগে গেছে। আসন্ন পরিবর্তন সভা যে কি হতে চলেছে, আমরা আশাবাদী। 26-এ আমরা বলতে শুধু আমরা এই পাগল বিজেপির কর্মীদের কথা বলছি না, সমগ্র রাজ্যবাসী আজকে আশায় বুক বেঁধেছে। এই ডাইনিবুড়ি সরকারকে উৎখাত করবেই এই চোর তোলামূল, মানে একটা বিশৃঙ্খল, একটা আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত এই সরকারকে উৎখাত করবে। জঙ্গি জিহাদ, মানে যত বলা যায় ততই কম। এদেরকে উৎখাত করে আজকে আমরা এই, মানে বলে না যে পাঁকে পদ্ম ফোটানো, আমরা এই পশ্চিমবঙ্গটাকে এই ডাইনি বুড়ি পাঁকে পরিণত করে দিয়েছে। আজকে আমরা পাঁকে পদ্ম ফোটাবো, তার জন্য আমরা পশ্চিমবঙ্গের সব মায়েরা সংকল্পবদ্ধ হয়েছি যে 26 আসবে, এই ডাইনি বুড়ি সরকারকে উৎখাত করে আমরা ফেলবো। কারণ আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে, আমাদের নাভিশ্বাস তুলে দিয়েছে। এইটা এবার বাঁচার লড়াই। আর সিম্পলি কি, এটা কোনো পার্টি না, কোনো রং না, পতাকা না, কিচ্ছু না, এটা এখন অস্তিত্বের লড়াই এসে দাঁড়িয়েছে। আজকে আমাদের অস্তিত্ব বিপন্ন। আজকে যদি আমাদের এই পুণ্যভূমি, এই মাতৃভূমিকে আমরা না সংরক্ষিত করি, আমাদের বাচ্চাগুলোকে কি ভবিষ্যৎ দেবো? ওই জেহাদিদের হাতে তুলে দেবো? এটা কি বাংলাদেশ করবো নাকি? সেটা তো আমাদের জীবন থাকতে হতে দেবো না। অতএব পরিবর্তন সংকল্প যখন আমরা করেছি, 26-এ পরিবর্তন অবশ্য সম্ভাবী। আপনার কাছে আমি এখানে যাদের যাদের সাথে কথা বললাম, প্রত্যেকে আমাকে একটা কথা বললো যে লক্ষ্মীর ভান্ডার আর চাই না, আমাদের কর্মসংস্থান চাই। কেউ চাইছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি আমার নিজের মেয়ের সওদা করব? আমার নিজের সন্তান 9 মাস 9 দিন পেটে ধারণ করে আমি নারী ছিঁড়ে বার করেছি, ওই 1000, 1200, 2000 টাকার বিনিময়ে আমার মেয়ের মানে ইজ্জত জীবনে সওদা করব নাকি? রাস্তায় বেরোবে, নিরাপত্তা নেই, একটা কিছু, মানে আমি মা তো, কন্যা সন্তানের মা তো, মুখে আনতেও, মানে যাই বলি না কেন, ধর্ষণ শ্লীলতাহানি মুখে আনতে পারি না। একটা আমার মেয়ের সাথে কিছু হয়ে যাবে, তার জন্য আমাকে মুখে লক্ষ্মীর ভান্ডার ছুড়ে দেবে, আমি চুপ হয়ে যাব? আমি কিছু বলবো না, আমি প্রতিবাদ করবো না? আমার দরকার নেই, আমি না খেতে পেয়ে মরে যাব। আমার সন্তানটা দুধে ভাতে থাক, আমার সন্তানটা সুরক্ষিত আমার কোলে থাক, আর কিচ্ছু লাগবে না। কিসের স্বনির্ভর? তাহলে যদি স্বনির্ভর করতে লাগে, আজকে যদি আমার ঘরের একটা মানে সন্তান, সে যদি চাকরি করে, মিনিমাম তো 15, 20, 20, 25 হাজার টাকা চাকরি করবে, তাহলে 20, 25 হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিতে বলো। এটা কি কি মানে ওই খুচরো পয়সা ছুড়ে দিয়ে কি মনে করছে? এটা কি ভিক্ষা দিচ্ছে নাকি? আর ওর বাপের টাকা দিচ্ছে না, আমাদের কষ্ট রক্ত জল করা টাকায় আমরা ট্যাক্স ভরছি, সে টাকায় ওরা ফুর্তি করছে, ওরা মোৎসব করছে, আর সেখানে 1000, 500 টাকা দিয়ে কি মানে আমাদের কি মাথা কিনে নিচ্ছে? আর হবে না। উনি কি ভাবছেন ওনার পার্টির মহিলাদের মতো কি আমরা সবাই ভোগ্যপণ্য নাকি? হ্যাঁ, রাস্তায় বাড়ির মহিলাদের নামতে, হ্যাঁ কেন নামবো না? কোনো কাজকে আমি ছোট বলছি না, কিন্তু উনি একটা ওই চেয়ারে বসে আজকে 15 বছর, আজকে সবাই অনেক বুকে আশা আমরা বেঁধে ওনাকে এনেছিলাম, যেহেতু মহিলা বলে, যে মহিলা হয়ে মহিলাদের কষ্টটা বুঝবে, এই বুঝলো। আমাদের সন্তানের ভবিষ্যৎ খেয়ে ডাইনি বুড়ি এইটা বুঝলো আমাদের এখন। তাহলে 34 বছর কি খারাপ ছিল? ঘুগনি তো তখনও লোকে বিক্রি করতো। শিক্ষা দিচ্ছে না কেন? সবাইকে শিক্ষিত করে দিলে তো মানুষ আঙুল তুলবে, প্রশ্ন করবে। সেটা তো কেউ যাতে না হয় যে রাজা তুমি উলঙ্গ, এখানে হচ্ছে রানী তুমি উলঙ্গ, সেটা তো কেউ বলতে পারবে না। সেই জন্য অশিক্ষার আলোকে সবাইকে নিমজ্জিত করে রাখো, যাতে কেউ আমাকে প্রশ্ন করতে না পারে। আর 20 টাকার পাউচ খাইয়ে সবাইকে নেশাগ্রস্ত করে রাখো আমাদের বাড়ির ছেলেদের। আজকে আমার কথা বলার কোনো জায়গাই নেই। আজকে আমার বাকি মা দিদিরা সব কথা বলবে। আমরা সারা বছর বলি মাঠের লড়াইটা সামনে থেকে ডাইরেক্ট দিই। আজকে কিন্তু আমার দিদিরা মায়েরা সুযোগ পায় না, আজকে তারা সুযোগ পেয়েছে। তাদের আর্তনাদের কথা, তাদের কথা আজকে বলার, আজকে সবার এই সংবাদের মাধ্যমে সারা জায়গায় যেন আমাদের এই কথাগুলো ছড়ায়, আমাদের ধ্বনিগুলো যেন ভালোভাবে, যেন প্রত্যেকটা মন্ত্রী, কোনো মন্ত্রী আমরা ইয়ে করছি না, প্রত্যেকে যেন আমাদের একটা ফিলিংস দিয়ে বোঝে ব্যাপারগুলো। ডাবল ইঞ্জিন সরকার ছাড়া, ডাবল ইঞ্জিন সরকারের দ্বারা কি উন্নয়ন সম্ভব বাংলায়? আমরা সম্ভব আমরা তো আশা করব সম্ভব, ডবল ইঞ্জিন সরকারই সম্ভব। আমি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসছেন, আপনারা কতটা আশাবাদী? অনেক আশাবাদী। নিশ্চয়ই এরকম দেখে আপনি বুঝতেই পারছেন কতটা আশাবাদী। না, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার মানুষের ভরসা
মোদি 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 আসবে, বিজেপি আসবে, বিজেপি আসবে এবার। পুরো পুরো পাবলিক জেগে গেছে, ওয়েস্ট বেঙ্গলে পুরো পাবলিক জেগে গেছে, বুঝেছেন? হ্যাঁ, দিদি যখন এসেছিল আমাদের অনেক আশা ভরসা ছিল, কিন্তু সেই আশা ভরসা কিছু পূরণ হয়নি, বরং আমরা ভিখারি হয়ে গেছি বলতে গেলে। সত্যি হাত পেতে 1000 টাকাটা নেওয়া, অনেকে ভাবছে কি এই তো 300 টাকার মোবাইল রিচার্জ করছি এগোচ্ছি, কিন্তু না, আমরা ট্যালেন্ট অনুযায়ী যদি আমরা পাই না, আমরা পাচ্ছি, তবু নিজেই ইনকাম করছি, নিজেরা স্বনির্ভর হতে চাই, কারো দয়ায় থাকতে চাই না, পরিষ্কার কথা। শিক্ষা নামে তো না, শিক্ষা নামে প্রহসন হচ্ছে, একদম শিক্ষা তো কিছু নেই। মোটা মোটা ডোনেশনের পরিবর্তে যারা মানে নেতা মন্ত্রী যারা বড় লোক, তাদের বাচ্চাগুলো শিক্ষা পাচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, অথচ ট্যালেন্ট থাকলেও মধ্যবর্তী বা গরিব পরিবারের বাচ্চারা কোনো জায়গায় শিক্ষা পাচ্ছে না। আমরা চাই সরকারি স্কুলেই এরকম শিক্ষা হোক, তারা এইখান থেকে যেন ডাক্তার ইঞ্জিনিয়ার তারা তৈরি হতে পারে সরকারি স্কুলে পড়ে। আমরা কেন মোটা মোটা তো বলছেন বউকে দিয়ে ঘুগনি বানিয়ে, হ্যাঁ, উনি যেরকম ভাবছে সেরকম, কিন্তু আমরা তো সেটা চাইছি না। ঘন্টা বাজাচ্ছে উল্টো করে, মানে হচ্ছে তরকারি রান্না করছে, মানে উনি চাইছে সবাই রান্নাই করুক, খুন্তি ধরুক, কারণ খুন্তি ধরলে তো উনারদের সুবিধা না। না, আমাদের তো চিকিৎসার দরকার, আমাদের হসপিটালটা হোক, আমরা এটাই চাই। আমাদের ওইখান, হ্যাঁ, ডাক্তার নিয়মিত আসুক, এটাই চাই। আর বেকারদের চাকরি বাকরি দিক, এটাই আমাদের। হ্যাঁ, ও লক্ষ্মীর ভান্ডার আমাদের দরকার নেই, ওই 1000 টাকা আমাদের দরকার নেই, বেকারদের চাকরি দিক। বেকাররা গলায় দড়ি দিয়ে মরছে, বিষ খেয়ে মরছে, বুঝেছো? তাদের শিক্ষিত ছেলে মেয়ে, তাদের চাকরি দিক। না, আমাদের ও টাকার দরকার নেই, টাকার দরকার নেই, ছেলে মেয়েদের চাকরি দিক, বেকার ছেলে মেয়েদের চাকরি দিক, আমরা সেটাই চাই। আমি বলবো যে আপনাদের যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের প্রাথমিক চিকিৎসার জন্য কি অনেক দূর দূরান্তে যেতে হয়? হ্যাঁ, যেতে হয়। এখানে ডাক্তার কি আছে না নেই? নেই, আমাদের এখানে ডাক্তার নেই, আমাদের রানাঘাট যেতে হয়, কৃষ্ণনগর যেতে হয়। এমার্জেন্সি হলে আমাদের খুব অবস্থা খারাপ হয়ে যায় পেশেন্টদের। সেক্ষেত্রে আপনারা স্থানীয় প্রশাসনকে জানাননি? হ্যাঁ, জানিয়েছি তো, প্রশাসন তরফে কি বলা হয়? দেখবে। পুলিশ প্রশাসনের যে মানুষের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব পুলিশ প্রশাসন ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ওনাদের এখন যে পথে পরিচালনা করছেন, সেটা হলো মারধর, খুন খারাপি। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান নেই, এখন মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান নেই বলে আজকে এখন শেখ শাহজাহানের যে ভূমিকা পালন করাচ্ছেন পুলিশ প্রশাসনকে দিয়ে। এখন চিন্তা করুন, সাধু সন্তানদের উপরে লাঠিচার্জ করছে, যেসব যুব সমাজ আজকে রাস্তায় নেমেছে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যে নিপীড়িত হচ্ছে হিন্দুরা, তার জন্য তাদেরকে মেরে রক্তাক্ত করে দিচ্ছেন। আর এরপর আর কি দেখবেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতন আর বেশি দিন নয়, 2026-এ দেখবেন যদি বিজেপি না ক্ষমতায় আসে এখানে পশ্চিমবঙ্গে, তো বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে। আপনাদের মতন যে মিডিয়ার আজকে আপনারা যে মানুষের যে সুখ দুঃখের কথা যে আপনারা প্রকাশ্যে মানুষের সামনে এনে তোলেন, মানুষকে দেখান তুলে ধরে, সেটাও কিন্তু আর দুদিন পরে কিন্তু আপনারা দেখাতে পারবেন না, কারণ আপনারাও বর্তমানে বেঁচে থাকবেন কিনা সেটাও সন্দেহ। মানুষের ওপরে অত্যাচার বাংলাদেশে আজকে দীপু দাসের ওপরে যে অত্যাচার হলো, দীপু দাস বলছে, ওনারা বলছেন যে আমাদের নবীকে অপমান করেছে। আরে নবীকে অপমান করেছে, তো তোমরা কি আমাদের দেবতাকে অপমান করছো না? আমাদের দেবতাকে অপমান করছো, আমাদের মূর্তিকে ভাঙছো, আমাদের যেসব মূর্তি, হনুমানের মূর্তির, বজরংবলীর মূর্তির মুন্ডু কেটে নিচ্ছ, মা কালীর মূর্তির মুন্ডু কেটে নিচ্ছ, মা কালীর গায়ের শাড়ি খুলে নিচ্ছ, মা দুর্গার শাড়ি খুলে নিচ্ছ, এগুলো কি নোংরামি বলে না? এগুলো কি অপরাধ বলে না? তাহলে আমরা কি করতে পারি? আজকে যদি ওপার বাংলায় যদি সংখ্যালঘু গুরুরা, আজকে যদি মুসলিমরা, যদি মুসলিম সম্প্রদায় যদি আজকের হিন্দুদের উপরে যদি এই দীপু দাসদের উপরে যদি এরকম অত্যাচার করে, তাহলে এপারে যে সংখ্যালঘুরা যা করছে, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষে যে মুসলিমরা যা করছে, তাহলে আমাদের কি করা উচিত এপারের হিন্দুদের? তাহলে আমরাও তো চাইলে ওদেরকে মারতে পারি, আমরাও তো চাইলে কাটতে পারি, কেন কাটি না? আমাদের হিন্দু সমাজ, আমাদের হিন্দু জাতি আমাদের আমাদের এই শিক্ষা দেয় না যে কাটো মারো, শান্তির সাথে বাঁচতে শেখায়, আমাদের শান্তির কথা বলে আমাদের ভাগবত গীতাতে। আমাদের ভাগবত গীতাতে এই কথা লেখা নেই যে খুন করো, একে মার্ডার করো, তার মেয়েকে তুলে আনো, এইসব কথা বলে না। এগুলো শুধুমাত্র বলে এইসব রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের বলে, এদের নবীরা বলে, আমাদের ভগবানেরা বলে না, আমাদের শ্রীকৃষ্ণ বলে না, আমাদের কিন্তু শিব বলে না, আমাদের কিন্তু মা দুর্গা বলে না, মা কালী বলে না। কিন্তু এগুলো শুধুমাত্র মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে পড়ে আমাদের সরকারের ইয়েতে এসে আমাদের দেখতে হচ্ছে যে এইসব কাণ্ড কারখানা, এইসব কার্যকলাপ।
আজকে আমরা তো বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সরকার, এই পশ্চিমবঙ্গের থেকে যদি মুখ্যমন্ত্রীর পদ যদি উনি যদি পদের থেকে না সরে যান, তাহলে এই মানে ওপার বাংলায় যেমন ইউনূস সরকার যেভাবে যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এপার বাংলায় ইউনূস সরকারকে ছাপিয়ে উঠে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অলরেডি গেছেন, আরো যাবেন। মানে এপার বাংলার তো সুখ শান্তি সব তো তলানিতে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে, আগামীতেও যাবে। আমরা চাইছি মানুষ বুঝুক, মানুষ যদি ২৬-এ বিজেপি কিনা ক্ষমতায় নিয়ে আসে, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একদিন ইউনূসের মতন অবৈধ সরকার হয়ে এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে রাজ করবেন, আর হিন্দুদের একে একে পতন করবেন। হিন্দুদের লাশ রাস্তাঘাটে পড়ে থাকবে, কুকুর শিয়ালে গুড়িয়ে খাবে। হলো মুখ্যমন্ত্রীর কিন্তু কোনো প্রতিক্রিয়া আমরা দেখলাম না এই দীপু দাসের হত্যাকাণ্ডে। মুখ্যমন্ত্রী চুপ। হ্যাঁ, মুখ্যমন্ত্রী চুপ থাকবেনই তো। মুখ্যমন্ত্রী জানেনই তো যে ওপারের বা মুসলিমদের বিরুদ্ধে কথা বললে এপারের মুসলিমরা ওকে তাড়া করবে রাস্তায়। ওপারে যেমন যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক এপারে এরকম অবস্থা হবে। ওই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের বিরুদ্ধে কথা বলবেন না। যেহেতু মুসলিমরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই। আজকের এই যে হুমায়ুন কবিরকে আজকের দলের থেকে আলাদা করে বাবরি মসজিদ তৈরি করতে দিয়েছে মুর্শিদাবাদে। আমি তো বলবো হুমায়ুন কবির যদি ক্ষমতা থাকে, নিজের গ্রামে করুক, নিজের অঞ্চলে করুক, নিজের বুথে একটা করে দেখাক। মুর্শিদাবাদে কেন করছে? তাহলে উনি জানেন যেখানে মুসলিম আছে, যেখানে করলে যে জায়গায় দাঙ্গা করা সম্ভব, সেই সব জায়গায় গিয়ে আমাদের করতে হবে। যেহেতু একটা মন্দির সবাই চাইবে, সে বৈধ হোক অবৈধ হোক, যে আমরা যেমন চাইবো যে আমাদের একটা ভগবানের মন্দির হোক, ওরাও নিশ্চয় চাইবে, মুসলিমরাও নিশ্চয় চাইবে, সংখ্যালঘুরা চাইবে যে আমাদেরও একটা মসজিদ তৈরি হোক। কিন্তু এই যে হুমায়ুন কবির, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক যে মন্দির করছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিমদেরকে হুমায়ুন কবির দ্বারা আলাদা করে সংগঠন তৈরি করতে চাইছে, শুধুমাত্র ওই দুধেল গাইদের ভোটের জন্য। এই রোহিঙ্গা যে তোমার দুধের গাই আছে, তাদের ভোটের জন্য কিন্তু আজকের এইগুলো করছে। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরা রাজনীতি যদি আজকের মানুষ যদি বুঝে চুপ করে থাকে, তাহলে আর আগামীতে মানুষের পতন আর কেউ ঠেকাতে পারবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের, আমাদের ভারতবর্ষের হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে, যারা রাষ্ট্রীয় মুসলিম, যারা এখানকার আমাদের যারা মুসলিম এবং বিভিন্ন জাতি প্রজাতির আছে, তাদের কিন্তু পতন কিন্তু কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তাদেরকে বুঝতে হবে এবং রাস্তায় নামতে হবে। আজকে শুধু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুরা লাভছে, আর এরা ভাবছে, সংখ্যালঘুরা ভাবছে যে আমাদের উপরে তো হচ্ছে না, আমরা কেন যাব? কিন্তু ওদের উপরেও হচ্ছে, ওরা বুঝতে পারছে না। আজকে যদি না হতো কালীগঞ্জে যে শিশুটাকে যে মারা হলো, আজকের ওখানে তৃণমূল জিতে গেছে, তারা বোম মেরে যে বাচ্চাটাকে মারলো, এটাও তো ওনারা তো আর বিজেপি করতেন না, সিপিএম করতেন। তাহলে ওনার বাচ্চাটা কেন, কিসের জন্য মরলো? ওনার শিশুকন্যাটা কেন মারা হলো ওনাকে এরকম করে? তাহলে এই প্রতিহিংসার আগুন কিন্তু শুধু কিন্তু হিন্দুদের উপরে যাবে না, ওনাদের উপরেও যাবে। তাই আমি বলতে চাই যে এই প্রত্যেকটা মানুষকে জাগা উচিত এবং সক্রিয়তার সাথে কাজ করা উচিত। সরকারকে সম্মান করবে, কিন্তু এমন সম্মান করা উচিত নয়, এমন কিছু বিষয় নিয়ে তাদেরকে প্রশ্রয় দেওয়া উচিত নয় যে তারা এমন কিছু কার্যকলাপ করতে তারা আরো উৎসাহিত হয়, তারা আরো মানুষকে মানে এমনভাবে নির্যাতিত এবং নিপীড়িত করতে তারা আরো বেশি করে তাদের মনে সাহস আসে। এগুলো এইরকম মানে উৎসাহ দেওয়া উচিত না বড় নেতাদের, মন্ত্রীদের। কথা বলবো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন যে বাংলাদেশকে কোণঠাসা করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে চাল ডাল নুন বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন। দাদা তো কম করেই বলেছেন। টোটালি যে আমাদের আজকের যে প্রধানমন্ত্রী যে বললেন যে ভিসা বাতিল করে দেওয়ার কথা, একদমই বাতিল করে দেওয়া উচিত। আর শুধুমাত্র হিন্দু ছাড়া কোনো সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা যেন এপারে যেন কোনো রকম কোনো ভিসার সাহায্য না পায়। তাহলে তো আর কোনো কথাই হলো না, চাল ডাল যাওয়ারও প্রশ্নই আসে না, তেল মশলা যাওয়ারও প্রশ্ন আসে না। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এপার বাংলায় ভারত কি করতে পারে। আজকের ওপার বাংলার যেসব যুব সমাজ, যেসব কি বলবো, এদের যুব সমাজ বলা উচিত না, এদেরকে নোংরা সমাজ যাকে বলা হয়। বলছেন যে ওপার বাংলা থেকে বলছেন যে আমরা যদি ভারতকে সমস্ত সামগ্রী না পাঠাই, তাহলে ভারত ভিখারি হয়ে যাবে। ওই জন্যই তো ভারতের কাছে আজকের হাত পাচ্ছে ইউনূস সরকার না। আজকের ইউনূস সরকার, আজকের ওদেরকে বলবো যে ইউনূস সরকার থেকে জানুক যে ইউনূস সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আজকের হাত পাচ্ছেন ওনাদেরকে পেটের অন্ন জোটানোর জন্য। তাহলে এরকম নির্লজ্জপানা আর না দেখালেই চলে ওদের। ওরা যেটা বলছে না, টোটালি ভিসা বন্ধ করেছে শুধুমাত্র হিন্দুদের জন্য, হিন্দু ছাড়া টোটালি সংখ্যালঘু রোহিঙ্গা এবং মুসলিম সবার ভিসা বন্ধ করে দেওয়া দরকার। কেননা হিন্দুরা যেহেতু আমাদের এই এপার বাংলার, আমাদের এপার তোমার ওনারা হিন্দুর অধিকার আছে এপার বাংলায় আসার। কেননা এই মুসলিমদের জন্য তো হিন্দুরা অত্যাচারিত হতে পারে না। হিন্দুরা তো আমাদের কাছ থেকে এরকম ভাবে তো করা যায় না, অবহেলা করা যায় না তাদেরকে। তাদের সুবিধা আমাদের দেখা উচিত। কিন্তু শুধুমাত্র
এই এসআইআর এর কারণে বাংলাদেশে ফিরে যে কটা হিন্দু বেঁচে আছে তাদের ঘর জ্বালাচ্ছে, এই আজকের এদেরকে আজকের আগুনে পুড়াচ্ছে, কালকেও তো দেখা যাচ্ছে এদের ফ্যামিলিটাকেও পুড়িয়ে মেরে দেবে। আচ্ছা 12 জনকে না 14 জনকে অ্যারেস্ট করেছে। ওখানে তো কিন্তু 12-14 জন ছিল না। শয়ে ওখানে যে রোহিঙ্গা ছিল। তাহলে সেই শয়ে রোহিঙ্গারা কোথায় গেল? বেছে কয়েকজনকে অ্যারেস্ট করে নিয়ে বড় ইয়ে করে দিয়েছে। আজকের পুলিশ প্রশাসন কিসের জন্য রোহিঙ্গাদের হাতে কিসের জন্য তুলে দিয়েছিল? যখন পুলিশ প্রশাসন নিজেদের হেফাজতে নিয়েছিল, তখন কিসের জন্য ওনাকে আবার ওই রোহিঙ্গাদের হাতে তুলে দিল? তার মানে এটাই চায় যে ওখানকার বাংলাদেশের পুলিশ প্রশাসনও চায় যে হিন্দুরা একদম মেরে কেটে একদম পুরো বাংলাদেশ থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে। এটাই হচ্ছে বাংলাদেশের রীতি রিবাজ। আর ওই পুলিশ প্রশাসন বলুন আর ইউনূস সরকার বলুন, এদের এটাই হচ্ছে সরকারের, ওখানকার সরকারের এই নিয়ম। এখন দেখছে যে ওখানে শেখ হাসিনা নেই, এখন শেখ হাসিনা ভয়েও আর আসতে পারবে না। শেখ হাসিনা যেহেতু আমরা তাড়িয়ে বার করে দিয়েছি, এখন শুধু হিন্দুরা যে কটা আছে, এখন এসআইআর এর কারণে যাদেরকে বাটি দিয়েছে তাদেরকে দিয়ে এখন অত্যাচার করাচ্ছে বাংলাদেশে। শুভেন্দু অধিকারীর যে এই কথা, এই মতামত যে তিনি ইঙ্গিত দিচ্ছেন, সেই শুভেন্দু অধিকারীর মতামতের সাথে একমত? একদমই আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলেছেন আমরাও সম্মত। আমরাও সম্মত জানাই, কেননা এইভাবে হিন্দুদের উপর অত্যাচার মানে মানতে পারি না। শুধু হিন্দু নয়, আমরা তো বলেছি আমাদের ভারতীয় মুসলিম যারা আছে, মুসলিম এবং হিন্দু যারা আরো জাতি প্রজাতির আছে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা প্রত্যেকের হয়ে সাপোর্ট করব। ওই তো বলছি বাংলাদেশের থেকে টোটালি ভিসা বাতিল করে দেওয়া হোক, শুধু হিন্দু ছাড়া যারা রোহিঙ্গা যারা মুসলিম এবং মুসলিম সম্প্রদায় আছে প্রত্যেকের হিন্দু ছাড়া। হিন্দুরা আমরা হিন্দুদেরকে বঞ্চিত করতে চাই না, হিন্দুরা সুবিধা পাক। হিন্দু বাংলাদেশে কি করে, বাংলাদেশের কোনো হসপিটালে গেলে তাদেরকে তো মেরে ফেলবে, এখন ডাক্তাররাও তাদের হাতে, পুলিশ প্রশাসন তাদের হাতে, তাহলে কি করবে, তারা কি করে বাঁচবে? এপার বাংলায় আসুক, তারা চিকিৎসা করুক এবং তারা বাঁচুক। এবং খাদ্য সামগ্রী যে বন্ধ করার কথা বলছে, একদমই টোটালি বন্ধ করে দেওয়া উচিত। বলবো রেখাদি, এই যে পরিস্থিতি বাংলাদেশের, আস্তে আস্তে কি বাংলাদেশের অভ্যন্তরীণ ঝামেলাতেই বাংলাদেশ আস্তে আস্তে এই আন্তর্জাতিক মানচিত্র থেকে মুছে যাবে? অবশ্যই বাংলাদেশের ইউনূস সরকার যে কার্যকলাপ শুরু করেছে, তো অবশ্যই আমরা আশা রাখছি যে বাংলাদেশের মুসলিম সমাজটা বাংলাদেশে অবশ্যই আগামী দিনে মুছে সাফ হয়ে যাবে। কেন এইভাবে হিন্দুদের উপর অত্যাচার করলে ওপার বাংলার হিন্দুরা নিশ্চয়ই ওনারা সংখ্যায় কম ছিল বলে ওনারা সহ্য করে নিয়েছেন, কিন্তু এপার বাংলা তো হিন্দুরা সহ্য করবেন না। এপার বাংলার হিন্দুরা জেগে গেছে এবং হিন্দুরা জানে যে লড়াই কিভাবে করতে হয়। তাই একবার শুধুমাত্র ওরা শুধু মুখে বলছে যে আমরা ভারতবর্ষে একবার আক্রমণ করে দেখাক, তারপর এখানকার আমাদের ভারতবর্ষের হিন্দুরাও বুঝিয়ে দেবে যে লড়াই কি করে করতে হয়, দেশ কি করে স্বাধীন করতে হয়। আমি বলবো মোহাম্মদ ইউনূস তিনি একদম চুপ করে রয়েছেন এই যে দীপুচন্দ্র দাসের ঘটনায়। যে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো স্পষ্ট এবং স্বচ্ছ অবস্থান নিচ্ছে না, কি বলবেন? দেখুন, এপার বাংলায় মমতা যাহা, ওপার বাংলায় ইউনূস সরকার তাহা। এদের ভেতরে দুজনের ভেতরে রক্তের বন্ধন আছে, ওই জন্য দুজনেই মুখ খুলবেন না। এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ থাকবেন, ওপার বাংলায় ইউনূস সরকার মুখ বন্ধ করে থাকবেন। এদেরকে যদি জুতোর মালা গলায় পরিয়েও যদি আপনি যদি রাস্তায় হাঁটা করান না, তবু এদেরকে লজ্জা হবে না। এরা হচ্ছে নির্লজ্জ বেহায়া যদি থেকে থাকে, তাহলে এরা এই দুপারের একজন মুখ্যমন্ত্রী, একজন অবৈধ প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন। এই দুটো হচ্ছে দুজন দুপারে, একজন মহিলা মুখ্যমন্ত্রী আর একজন পুরুষ যে প্রধানমন্ত্রী, এই ইউনূস সরকার। এদের দুজনের একদম ভূমিকা একদম মানে কি বলবো, এদের দুজনের মানে কার্যকলাপ থেকে নিয়ে করে এদের দুজনের রক্তেরটা একই, মানে একই রক্ত এদের শরীরে বইছে। আমরা আগে জানতাম যে রক্ত প্রত্যেকে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক, প্রত্যেকের শরীরে রক্ত লাল আছে। আমাদের এদের এখন দেখতে ইচ্ছা করছে ডিএনএ টেস্ট করে এদের কেটে যে এদের শরীরের রক্তের কালারটা কি, এদের রক্তের কালারটা লাল কি অন্য রঙের, এদের অন্য রঙের রক্ত বইছে এদের শরীরে, অবশ্যই দেখা উচিত। জুতোর মালা পরানো উচিত মোহাম্মদ ইউনূস? অবশ্যই জুতোর মালা পরানো উচিত। আমি তো বলবো যে ওপারে বাংলায় যখনই ওখান থেকে যখন আমাদের শেখ হাসিনা ম্যাডামকে যখনই বহিষ্কৃত করেছিলেন এইভাবে দাঙ্গা করে, তখনই প্রতিবাদটা করা উচিত ছিল। অনেক লেট হয়ে গেছে। তাই যখনই করেছিল 2024-এ ওরা যে দাঙ্গা করেছিল, সেই দাঙ্গার উপযুক্ত জবাব সাথে সাথেই আমাদের দেওয়া উচিত ছিল। আমরা দেইনি, কেননা আমরা হিন্দু, আমরা মানুষের সাথে শান্তি বজায় রেখে আমরা চলতে চাই, আমরা মানুষের সাথে দাঙ্গা করে নই। সেই সুযোগটা ওরা নিয়েছেন, এই সুযোগটা দ্বিতীয়বার ওদের দেওয়া উচিত উপযুক্ত হবে না। ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। সেভেন সিস্টার্স অর্থাৎ আসাম সহ বিভিন্ন যেসব রাজ্য রয়েছে, খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষের মানচিত্রের জন্য এই সেভেন সিস্টার্স এই জায়গাটা। বাংলাদেশ থেকে বাংলাদেশি নেতা তিনি হুমকি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ যে এই সেভেন সিস্টার্স আমরা কেড়ে নেব একদম, এবং ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ। দেখুন, এই যে সেভেন সিস্টার টিটার এইসব দিয়ে হুমকি দেখালে হবে, কিছু করার নেই। শুধু যুদ্ধটা একবার করুক,
ভারতবর্ষের বা হিন্দুরা তো আর তো হাতে চুরি পরে বসে নেই। ওপার বাংলায় যেমন সংখ্যালঘুরা মুসলিমরা যেমন রোহিঙ্গারা যেমন অন্ধকারে গিয়ে হিন্দুদের ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে, এপারে কিন্তু হিন্দুরা কিন্তু ওইগুলো কিন্তু আর করবে না, প্রশ্রয় দেবে না আর ওইগুলো মেনে নেবে না। হিন্দুরাও জানে লড়াই করতে, শুধুমাত্র হিন্দুরা শান্তি বজায় রেখে কাজ করতে চাইছেন, তাই ওনারা পেয়ে বসেছেন। যখনই হিন্দুরাও যখন রাস্তায় নেমে পড়বে তখন বুঝিয়ে দেবে যে হিন্দুরা কি করতে পারে। একটাই প্রশ্ন আপনার কাছে যে আমরা দেখেছি রেখাদি গাজা, প্যালেস্টাইন এইসব জায়গায় বহিরাদ দেশের যখন বিভিন্ন মানুষের অধিকার খর্ব হয় তখন এপার বাংলায় মানুষ বিশেষ করে বিভিন্ন যখন মানুষ বিক্ষোভ করেন পুলিশ তখন কিচ্ছু বলেন না। কিন্তু যখন হিন্দুরা স্পেসিফিক্যালি নিপীড়িত হচ্ছেন যখন আন্দোলন করছেন মানুষ তখন সেখানে পুলিশ গিয়ে লাঠিচার্জ করছে। কি বোঝাতে চাই? আরে ওটাই তো বলতে চাইছি যে ওপার বাংলায় ইউনূসের হাতে পুলিশ প্রশাসন, আর এপার বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের দায়িত্বে বসে আছেন। তাদেরকে এখন তাদের গোলাম করে রেখে দিয়েছেন। তো এসব পুলিশে কিছু করবে না। এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়াটে গুন্ডা হয়ে গেছে। এরা কিছু করবে না। যা করতে হবে মানুষের করতে হবে। মানুষের রাস্তায় নামতে হবে। এরা কিচ্ছু করবে না। যখনই হিন্দুরা রাস্তায় নামবে তখন হিন্দুদেরকে রক্তাক্ত করবে। কিন্তু এইসব রোহিঙ্গারা রাস্তায় নামুক এদেরকে করবে না। এদের আরো প্রোটেকশন দিয়ে আরো অন্যের ঘরে আগুন ধরাতে সাহায্য করবে এইসব পুলিশ প্রশাসন। এইসব পুলিশ প্রশাসনকে সম্মান না দিয়ে নিজেদের সম্মান আদায় করে নিতে হবে। নিজেদের লড়াই নিজেদেরকে লড়াই করে আদায় করে নিতে হবে। এইসব পুলিশ প্রশাসনের উপর আর কোনো ভরসা করলে হবে না। এইসব পুলিশ প্রশাসনকে আমি তো বলব যে বাংলাদেশে এমনি কিন্তু এই পুলিশ প্রশাসনের উপরে সাধারণ মানুষ হাত তোলেনি। এই কারণের জন্য তাই এখানকার আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যে পর্যায়ে যে নিচে মানে যে লেভেলে নেমে গেছে, এই লেভেলে নামার একটাই শাস্তি, এদেরকে গাছের গায়ে বেঁধে রেখে দিয়ে এদের রোদে চোদ্দ বৈশাখ মাসে রোদে শুকনো করার দরকার। আমি বলবো একটাই প্রশ্ন শেষে, লগ্নজিতা চক্রবর্তী একদম গান টান করেন। তিনি যে গান গাইতে গেলেন জয় মা গানটা গাওয়াতেই তাকে সংখ্যালঘু কিছু মানুষের হাতে রীতিমতো নিপীড়িত হতে হলো। তিনি বলছেন যে তাকে মারতে উদ্যত হয়েছিলেন সেখানকার সংখ্যালঘু কয়েকজন নেতা এবং তৃণমূলের যোগ রয়েছে তাদের সাথে। পুলিশ রীতিমতো কোনো কমপ্লেন নিতে চাইছে না কি? হ্যাঁ, উনি শুধুমাত্র মা দুর্গার গান করছিলেন বলে ওনার উপরে এটা হয়েছে না। আজকে যদি উনি যদি ওই স্টেজে বসে যদি নামাজ পড়তেন, তারপরে মুসলিমদেরকে নিয়ে যদি ওখানে যদি মানে হিজাব পরে যদি বক্তৃতা রাখতেন তাহলে ওনার উপরে আক্রমণ হতো না। উনি হিন্দু হয়ে উনি মা দুর্গার যে গান সেই গান মানুষের সামনে তুলে ধরেছিলেন। এই জন্যই ওনার উপরে সংখ্যালঘুরা এতটা ভাবে ক্ষিপ্ত হয়ে ওনার উপরে আক্রমণ করে বসে আছেন। কিন্তু আমি তো বলছি যে এদেরকে একদম টার্গেট করে এদেরকে ধরে চিহ্নিত করে রাখতে হবে। আর এদের পুলিশ প্রশাসন তো শাস্তি দেবে না। এদেরকে সাধারণ মানুষকে শাস্তি দিতে হবে। তারপরে এদের জ্ঞান হবে। তার আগে এদের জ্ঞান হবে না। আমি বলবো একটাই কথা সেই সংখ্যালঘু নেতারা বলছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, সেকুলার সেকুলার সেকুলার। এই সেকুলারের আড়ালে এরা আপনি যেটা বললেন যে এই নামাজ পড়ার প্রবৃত্তি এই কি এরা মানুষকে দিয়ে করাতে চাইছে? একদম মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে কি একটা হিন্দু ব্রাহ্মণ ঘরের উনি মহিলা। তো এখানে কি বোঝা যায় উনি ব্রাহ্মণ ঘরের মহিলা কি একজন সংখ্যালঘু মুসলিম ঘরের মহিলা, সেটা এখান থেকেই বোঝা যায়। উনি যে কোনো হিন্দুর মন্দিরে বলুন, যে কোনো মূর্তি প্রদর্শনে গেলে উনি কি করেন, হিজাব পরে চলে যান। তাহলে হিজাব পরে কোথায় যায়? হিজাব পরে কারা যায়? মুসলিমরা যায় নামাজ পড়তে মসজিদে। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুসলিম না। তাহলে ওনার কি করা উচিত ছিল? ওনার নিশ্চয়ই প্লেন হিন্দুরা যেমন যায় তেমন যাওয়া উচিত ছিল। ওনার কখনোই হিজাব পরা উচিত না। পট করে একটা ওড়না নিয়ে হিজাব করে নিয়ে ব্যাস মুখ মাথা ঢেকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে যে উনি একজন হিন্দু নন, উনি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে নন, উনি মুসলিম এবং বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা উনি। উনি শুধুমাত্র সন্দেশখালীর তো আন্দোলনকারী মা বোনেদের বলেছিল যে এই সন্দেশখালীর মা বোনেরা বহিরাগত, কলকাতার গুদাম পচা। তা এখন কে গুদাম পচা? কার রাজ্যে এত কিছু হচ্ছে? ওই এখন নিজের মুখে একটা কুলুপি এঁটে আছেন, একটা ভাষা নেই, একটা বক্তৃতা নেই। এত বড় বড় কথা বলেন আর যে আগডুম বাগডুম বকে যে মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী কখনোই একটা সরকারের থাকার এবং একটা রাজ্যের দায়িত্ব থাকা উপযুক্ত নয়। একে অবিলম্বে পদত্যাগ করা দরকার। না হলে এই আমি তো বলছি 2026-এ মানুষের মানে কি বলবো, মানুষের জীবনে পুরো মানে এরপরে মানুষের ডাইনির মতো রক্ত চুচকাবে মানুষের। যে পরিস্থিতি এখন তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, জাতভেদ না করে এখন মানুষ এক হবার দরকার। এখন লড়াই করার দরকার। বারবার কোনো মায়ের কোলের সন্তান যেন না হারাতে হয়। কোনো বারবার দেশ স্বাধীনের নামে
এই মিথ্যে যুদ্ধবাদী দিয়ে মানুষকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা, তার বিরুদ্ধে গিয়ে মানুষের পাশে থেকে লড়াই করে কিভাবে নিজের জায়গা ছিনিয়ে নিতে হয় সেইটা এখন তাদের করতে হবে। এখন এই রাজনৈতিক বাদ দিতে হবে, রাজনৈতিক ইস্যুটাকে বাইরে রেখে দিয়ে তাদেরকে এখন মানুষের পাশে থাকতে হবে, মানুষের হয়ে লড়াই করতে হবে, নিজেদের হয়ে লড়াই করতে হবে। নিজেদের সন্তানেরা আগামী দিনে বড় হয়ে উঠছে, তাদের কথা ভাবতে হবে। রাজনৈতিক ইস্যু নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা সরকারের দলে ভিড়ে গিয়ে এইরকম নোংরামি করলে তাদের চলবে না। তাদেরকে মানুষের মতন জবাব দিতে হবে, তারা যদি প্রকৃত মানুষ হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।